ওদের ভাই 2:30টার সময় আসছে এরা আইসা আমার ভাইটারে কয় বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি। তাল্লাশি করে করে আমাদের সব ঘরগুলাতে ওরা তাল্লাশি করে করে কিছু পাইলো না। যাওয়ার সময় আপনাদের 7টা মোবাইল নিয়ে গেছে। তা আমি বলছি আমার মোবাইল গুলো কেন নিয়ে গেছে? এই সেনাবাহিনীর লোক, তাদের সাথে 3টা বা 4টা লোক ছিল সিভিল, তারা মুখ বাঁধা, তারা তার শরীরে ভয়ঙ্কর বর্বর নির্যাতনের চিহ্ন আছে এবং বলা বাহুল্য আসলে হেফাজতে নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অন্তত আমাদের সেটা মনে হওয়ার যথেষ্টের বেশি কারণ আছে। যৌথ বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় একজন যুবদল নেতার মৃত্যু হয়েছে। তার শরীরে মারাত্মক জখমের দাগ পাওয়া গিয়েছে পুরো শরীর জুড়ে। এটা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। কেন যুবদল নেতাকে এই যৌথ বাহিনীর অভিযানে হেফাজতে থাকা সত্ত্বেও তার মৃত্যু হলো, কেন তাকে হত্যা করা হলো? দর্শক, এই বিষয়ে নতুন তথ্য ফাঁস হয়েছেন। আমরা দুটি আলোচনা শুনবো, দুটি আলোচনা আসলে বুঝতে পারবো যেন যৌথ বাহিনীর এই হেফাজতে থাকার পরও যুবদল নেতার মৃত্যু হওয়ার মূল কারণটা কি। যুবদলের একজন নেতা মারা গেছেন যৌথ বাহিনীর হেফাজতে। তার শরীরে ভয়ঙ্কর বর্বর নির্যাতনের চিহ্ন আছে এবং বলা বাহুল্য আসলে হেফাজতে নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অন্তত আমাদের সেটা মনে হওয়ার যথেষ্টের বেশি কারণ আছে। মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এবং খুবই একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছে। আমাদের সেনাবাহিনী এখন যে মাঠে আছে তাদের আদৌ আর মাঠে রাখা উচিত হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে আরো দু একটা ইস্যু আমি একটু একত্র করে কথা বলতে চাই। প্রথম আলোর হেডলাইন এরকম, বাবার কুলখানির আগে রাতে আটক যুবদল নেতার সকালে মৃত্যু, শরীরে নির্যাতনের চিহ্ন। উনি একজন যুবদল নেতা ছিলেন। আমি একটু রিপোর্টে যা বলা হয়েছে একটু পড়ি, আপনারা অনেকে হয়তো পড়েননি বা জানেন না। আমি একটু দীর্ঘ হলেও কিছু কথা বলতে চাই, কারণ এর মধ্যে অনেকগুলো খুঁটিনাটি আছে যেগুলো আমাদের একটু জানা দরকার পরবর্তী বিশ্লেষণের জন্য। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, শুক্রবার বেলা 11টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানা পুলিশকে বলা হয় তৌহিদুল ইসলামকে নেয়ার জন্য। তখন পুলিশের কাছে তৌহিদুলকে হস্তান্তর করা হয়, তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে কেন আটক করা হয়েছিল, তিনি কিভাবে মারা গেলেন সেটি এখনই বলা যাচ্ছে না। তারা বলছেন যে তারা জানার চেষ্টা করছেন, ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার বর্ণনা দিয়ে তৌহিদুল ইসলামের ভাই সাদিকুর রহমান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ করছিলেন। রাত 2:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে আসেন। তার সঙ্গে পুলিশের পোশাক পরা কাউকে দেখেননি, তবে সাদা পোশাকে 5 জন যুবক ছিলেন। বাড়িতে প্রবেশ করেই তারা তৌহিদুলকে আটক করেন। এরপর সবার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন। ঘরে ব্যাপক তল্লাশি করেন, তবে কিছু পাওয়া যায়নি। তৌহিদুলকে আটকের কারণ জিজ্ঞেস করার কোনো উত্তর দেয়নি। এক পর্যায়ে তাকে গাড়িতে করে নিয়ে যান। শুক্রবার সকালে আবারও সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি করেন উল্লেখ করে সাদিকুর রহমান বলেন, তখনও কিছু বলেননি। সকালেও তৌহিদুল তাদের গাড়িতে ছিলেন, কিন্তু গাড়ি থেকে নামানো হয়নি। দূর থেকে তাকে নিস্তেজ মনে হয়েছিল। সাদিকুর রহমান বলেন, শুক্রবার বেলা 11:15টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ অন্য ব্যক্তির ফোনের মাধ্যমে জানা যায় দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে। আসার পরে ওনারা দেখেন যে তৌহিদুল আর নেই। তার কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত এমনভাবে পিটিয়ে নির্যাতন করা হয়েছে যে কালো ফোলা জখমের চিহ্ন রয়েছে। পেট, বুক, পিঠ বা গলা সহ শরীরে বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন। তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা তো দূরের কথা, একটা জিডিও নেই বলে তারা বলছেন। পাশের একটি পরিবারের সঙ্গে তাদের জমি জমা নিয়ে বিরোধ ছিল এবং সেই বিরোধের প্রশ্নে মিথ্যা অভিযোগ হতে পারে সেটা তারা ধারণা করছেন। মর্মান্তিক ব্যাপার, প্রত্যেকটা মৃত মানুষেরই পরিবার থাকে, তৌহিদুলেরও আছে। তার স্ত্রী এবং 4টা কন্যা আছে। তার স্ত্রী বলছেন, আমার 4টা মেয়ে এখন ছোট, আমি এখন কি করব? মেয়েগুলোকে নিয়ে কিভাবে বাঁচবো? আমার স্বামী তো কোনো অপরাধ করেনি, তাহলে কেন স্বামীকে তুলে নিয়ে এভাবে হত্যা করা হলো? 23 সালের পাঁচতপি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক হিসেবে কাজ করছেন, ইত্যাদি ইত্যাদি। এর পরের যাবতীয় কথাবার্তা আমার ওগুলোর আর আপাতত প্রয়োজন নেই। হেফাজতে বিভৎস টর্চারের শিকার হয়েছেন এবং সেটা জখমের চিহ্ন সারা শরীরে আছে এবং সেনাবাহিনী পুলিশের কাছে তাকে যখন হস্তান্তর করেন তখনই তিনি অচেতন ছিলেন। সম্ভবত তখনই তিনি আসলে মৃতই ছিলেন। পুলিশ যখন তাকে হসপিটালে নিয়ে যায় সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। আমি আসবো এই জায়গায়, তার আগে আরো দুটো ঘটনা। আমরা বনানীতে একবার কিছুদিন আগে, তারিখটা হচ্ছে 22 জানুয়ারি, খুব অল্প সময় আগেই, ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে 2 সেনা সদস্য সহ 4 জন গ্রেফতার। মানে ওয়ার্কিং সেনা সদস্য ডাকাতির প্রস্তুতিকালে
ধরা পড়েছেন, তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সো কাজ করছেন এমন সেনা সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম যোগ করতে চাই, এটা হচ্ছে 13 অক্টোবর সেনা ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 8। মাঠে যেহেতু সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর পোশাক পরা যায় এবং সেনাবাহিনীর পোশাক পরে যে কোনো কিছু করার চেষ্টা করা যেতে পারে। আমরা একটা জিনিস প্রাথমিকভাবে মনে রাখবো, আমি এই নির্যাতনের ঘটনায় আসছি পরে। এই যে ডাকাতি করার চেষ্টা করা হচ্ছে বা দুজন ডাকাতি করছেন যারা জেনুইনলি সেনা সদস্য ছিলেন, কিন্তু এই যে পোশাকটা, আমাদের আগে সেনা সদস্যরা সিভিল কাজে এসছেন, বাহিনীর কাজে এসেছেন, র্যাবে যখন এসছেন, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সে সময় তাদের একটা ভিন্ন পোশাক পরে তারা থাকেন, একটা কালো রঙের পোশাক, যেটা পাল্টানোর কথা বলছে। সেনাবাহিনীর পোশাক পরে মানবাধিকার লঙ্ঘন সহ আরো নানা অনিয়মে তখন কেউ জড়ায়নি। র্যাব জড়িয়েছে, সেনাবাহিনীর সদস্যরাও জড়িয়েছেন বিভিন্ন পর্যায়ের, কোনো সন্দেহ নেই, কিন্তু সেনাবাহিনীর পোশাক পরে সেটা হয়নি। সো এই যে পোশাকের একটা সম্মান আছে, আমাদের সেনাবাহিনীর যে কমব্যাট যে ড্রেসটা আছে, সেই ড্রেসটাকে এইভাবে কলঙ্কিত বা কুলুষিত করা হয়নি। এখন যখন ডাকাতি করতে যাচ্ছেন অথবা ওই পোশাক পরে ডাকাতি করতে যান, দিনের শেষে এই পোশাকটা খুব ভয়ঙ্কর প্রশ্নের মুখে হয়। একই কথা প্রযোজ্য এখন এই যে তহিদুলকে নেওয়া হলো, সেনাবাহিনীর পোশাক পরে যৌথ বাহিনী ধরে নিয়ে গেল, টর্চার করলো, মারা গেল তহিদুল। আমি জানি না সেনা সদস্যদের বিরুদ্ধে কি ধরনের মামলা করা যায়, কিন্তু আমরা দেখতে খুব পছন্দ করতাম যে আমাদের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013 যে আছে, তার অধীনে তাদের বিরুদ্ধে মামলা করা যায় কিনা। সরকার এরকম একটা মামলা করলে সরকারের সদিচ্ছার প্রমাণ দেখতে পেতাম। আমি কিন্তু আসলে নিশ্চিত নই। এখন এই প্রশ্নটা আসলে খুব সিরিয়াসলি ওঠা দরকার, সেটা হচ্ছে সেনাবাহিনীকে কি আর মাঠে রাখা উচিত? জরুরি প্রশ্ন। আমাদের মনে আছে নিশ্চয়ই, এই সরকার যখন দায়িত্ব নেয় তখন পুলিশ ছিল না, এবং যে কজন পুলিশও ছিল তারা আসলে কাজ করছিলেন না, দেশ একেবারে একটা ভয়ঙ্কর নৈরাজ্যের দিকে চলে যাচ্ছিল। তখন আমি নিজেও তাদেরকে ক্লিয়ারলি বলেছিলাম, আমার অপিনিয়নও ছিল সেনাবাহিনীকে মাঠে রাখা এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া, আমিও সেটার পক্ষে ছিলাম, এবং সেই আপৎকালীন সময়ে ওটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। আজ 6 মাস পার হয়েছে, এখন আসলে এটা ভাবতে হবে দীর্ঘদিন সেনাবাহিনীকে মাঠে আর রাখা উচিত হবে কিনা। একটা কথা আমাদের মনে রাখা দরকার, আমি র্যাব বাহিনীটাকে বিলুপ্ত করার পেছনে একটা খুব সিরিয়াস যুক্তি আমার পক্ষ থেকে যেটা মনে হয়, সেটা হচ্ছে আমরা কখনো, এটা আমাদের উচিত হবে না, দেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলা রক্ষার কাজ সেনাবাহিনীকে দেয়া। আমরা সশস্ত্র বাহিনী এভাবে বলি, সেনা, বিমান, নৌ, যে বাহিনী হোক না কেন, এমনকি বিজেপিকেও দেয়া কখনোই উচিত নয়। কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা একটা বিশেষ দক্ষতা, সেই দক্ষতা পুলিশকেই ট্রেনিং দিয়ে করতে হয়। পুলিশের কাজই হচ্ছে রাষ্ট্রের নাগরিক, নিজ রাষ্ট্রের নাগরিকদের সাথে তার যাবতীয় কর্মকাণ্ড, সে যদি কাউকে নিবৃত্ত করতে হয়, এমনকি গুলি যদি করতে হয়, সেটা নিজ রাষ্ট্রের মানুষের প্রতি গুলি। কিন্তু আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বা এমনকি বিজেপি, তার বন্দুকের নল তাক করা থাকে শত্রুর দিকে। সুতরাং তার ইনস্টিংক্ট ভিন্ন, তার গুলি করার ইনস্টিংক্ট ভিন্ন। ও গুলি করবে মানুষকে হত্যা করার জন্য। নট অনলি দ্যাট, একটা মানুষকে ধরে নেওয়া, তাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করতে হয়, তাকে কিভাবে তার কাছে তথ্য বের করতে হয়, সেই জিনিসগুলো সেনাবাহিনীর জানার কোনো কারণ নেই আসলে। সেগুলো এক্সক্লুসিভলি পুলিশের দায়িত্ব, এবং পুলিশেরই এই দক্ষতা থাকার কথা। নট অনলি দ্যাট, বিভিন্ন একটা এলাকার বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসী কারা, আইন ভাঙে কারা, অপরাধী কারা, এরকম নানা রকম তথ্য তাদের কাছে থাকে, তাদের সোর্স থাকে, সেটার মাধ্যমে তারা এই তথ্যগুলো বের করতে পারেন। সুতরাং এই কাজটা পুলিশের। সেনাবাহিনী একটা আপৎকালীন সময় এসছে, আমি আবারও বলছি, সেই সময়টা একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু সেনাবাহিনীকে আর মাঠে রাখা হবে কিনা এই প্রশ্ন এখন তোলা দরকার। এবং আমি মনে করি বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশে এই রকম বিভৎস অত্যাচার কারো উপরে কোনোভাবে হতে পারবে না। সবচেয়ে শত্রু মানুষটার উপর, আওয়ামী লীগের কোনো নেতাকে তুলে ধরে নিয়ে গিয়ে এভাবে টর্চার করা যাবে না, কেউ এটা করতে পারে না। এটা নিয়ে কারো কাছে যদি খুব খারাপ লাগে শুনতে, আমি তারপরে বলছি, আমি অনেক আগে, অনেক বিভৎস ক্রোধ, ঘৃণা থাকা অবস্থায়ও এই কথাগুলো বলেছি, 5 আগস্টও বলেছি, আমি আবারও বলছি। যে মানুষটা মারা গেলেন, তার শরীরের কিছু ছবি আসলে ছড়িয়ে পড়েছে, আমি দেখলাম কি বিভৎস অত্যাচার করা হয়েছে। আমাদের এটা
গাছি উড়ে উঠবে কেউ যদি দেখি, কল্পনা করতে পারি আমরা। আমরা আমাদের উপদেষ্টা নাহিদ ইসলামের শরীরে কিছু ছবি দেখেছিলাম, একই ধরনের ছবি আরো বেশি এক্সটেন্সিভলি তহিদুলের শরীরে আছে। আমাদের এই টর্চার্ড উপদেষ্টাকে ভুলে যাবেন তার উপরে কি হয়েছিল? আমি সিরিয়াসলি মনে করি এটার বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা, আমি আবার বলছি নিশ্চিত নই সেনাবাহিনীর সদস্যের বিরুদ্ধে যদি তাদের দিক থেকে কোনো ব্যবস্থার মানে সিস্টেম ভিন্ন থাকে, আমাদের সিভিল আইন অনেক ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, যদি সেটা হয়ে থাকে সেনাবাহিনী তার নিজস্ব আইনে এটা নিয়ে এটাকে কগনিজেন্সে নেবে, এটাকে বিচার করবে এবং এই বিচারটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। আমাদের সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই অভ্যুত্থানে, আমি মনে করি। অনেকে তাদের প্রচুর সমালোচনা করেন, সেনা প্রধানের করেন, কিন্তু আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত সেনা প্রধান তার অধস্তন অফিসারদের চাওয়া বা চাপ যাই হোক না কেন, সিদ্ধান্তটা তাকে নিতে হয়েছে, তিনি নিয়েছেন। এবং আমাদের জুনিয়র কমিশনড অফিসার, আমাদের জুনিয়র কমিশনড অফিসার বা আমাদের অন্যান্য অফিসার মধ্য পর্যায়ের অনেকেই আমাদের এই জনগণের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন, সোলজাররা একাত্মতা প্রকাশ করেছেন। সেই সেনাবাহিনীকে এই রকম আর কোনো বদনামের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আর একটা জরুরি কথা, নানা রকম গুজব ভেসে বেড়াচ্ছে, ১/১১ গুজব। বিএনপির ওপরে ক্র্যাকডাউন হতে পারে এই অভিযোগ আছে, গুজব আছে। বিএনপির কিছু লোকজন সত্যিকার অর্থেই তো নানা অপরাধে জড়িয়ে আছে, বিশেষ করে চাঁদাবাজি, দখলদারি। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও এটা যে শেষ হয়ে গেছে তা না। সুতরাং এই বাহানায় তাদেরকে ধরা হতে পারে এবং তাদের বিরুদ্ধে মারাত্মক ক্র্যাকডাউন চালানো হতে পারে, এরকম নানান গুজব আসলে এখন মাঠে আছে। আমার মনে হয় এই বিদ্যমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই বিদ্যমান ব্যাকগ্রাউন্ডটা, এই হত্যাটা, এই নির্যাতন এবং মৃত্যু, এটা সেইটার পালে হাওয়া দেবে। আমার মনে হয় সরকার এবং আমাদের সেনা প্রধানের খুব সিরিয়াসলি ভাবা দরকার সেনাবাহিনী আর মাঠে থাকবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের তুলে নেওয়ার সময় হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পুলিশকে অ্যাক্টিভেট করতে না পারেন এই 6 মাসে এসেও, ওনাকে তো সরানো যেতে পারত। খুব দ্রুত একজন স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে তো সরিয়ে ফেলা হয়েছিল ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে। উনি অনেক ভালো কাজ করছিলেন, অনেকেই মনে করেন এবং আমিও মনে করি, এবং আমি মনে করি উনি থাকলে এই জায়গাটা আরো ফার বেটার কিছু হতে পারত। তাকেই আবার আনা হোক বা অন্য কেউ যিনি বেসামরিক প্রশাসন বোঝেন। উনি একজন সামরিক অফিসার যিনি দায়িত্বে আছেন, জনাব সাখাওয়াত সামরিক অফিসার ছিলেন, কিন্তু উনি যেহেতু নির্বাচন কমিশনে 5 বছর কাজ করেছিলেন, তার এক ধরনের সিভিল প্রশাসনের এক্সপোজার ছিল, যেটা ওনার নেই। পুলিশকে এফেক্টিভ করতে হবে এবং সেনাবাহিনীকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যারাকে। ভাই 2:30টার সময় আসছে এরা, আইসা আমার বাইরে কয় বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি করে আমাদের সব ঘরগুলাতে ওরা তাল্লাশি করে কিছু পাইলো না। যাওয়ার সময় আপনাদের 7টা মোবাইল নিয়ে গেছে। তা আমি বলছি আমার মোবাইল কেন নিয়ে গেছে? এই সেনাবাহিনীর লোক, তাদের সাথে 4টা লোক ছিল সিভিল, তারা মুখ বাঁধা, তারা সেনাবাহিনী না। 4টা লোক আছে, তারা এরা সেনাবাহিনী না, এরা আবার সেনাবাহিনীর গাড়িতে আসছে না, সিভিল গাড়ি, লাল কালারের একটা গাড়ি। ওরা বলতেছে পুলিশ লাইনে আমাদের আছে, ওখানে আসে, সকালে দিয়ে দেবো, অন্যায় না হলে আমরা সাইডে দেবো। ওরা নির্ণয় চলে গেছে, আমরা তো রয়ে গেছি আইসি পুলিশ লাইন, আবার সকাল 8টার দিকে ওরা আবার আমাদের বাড়িতে গেছে, ওরা নিয়ে আমার পাশের বাড়ি আরেক চাচাতো ভাই আরো 2জন লোক ধরে আনছে, ওরা সাইডে দিয়ে আইসে, আইয়া ওরে আর ছাড়ে নাই। ওর মোবাইল দিয়ে ওর মোবাইলেও নিয়ে গেছে, ওর মোবাইল দিয়ে আমার ওরে দিয়ে বলতেছে ভাই তারা করতেছে আমার ইয়া দেন, এই 9mm পিস্তলটা দেন। আমি করতে দেন ভাই, আমার তো পিস্তল নাই। এরপরে বলতেছে 3টা ফাইলের নাম সাইড বাস্টার বলছে, কালসা হাবিব রবু নাসবি আছে, তারারে দেন। আর তারা আমি তো চিনি না ভাই, আমার বন্ধু বান্ধব হইতে পারে, তারা আমি চিনি না, কিন্তু তারা আমার গ্রামের 2জন ভাই জানি, কিন্তু আমি এখন কোথায় পাবো? তারারে দেন। এই করতে করতে 12টা বাজাইছে, ওরা আবার আমাদের বাড়িতে চলে আসছে। আমি ওরা সিসিটিভিতে ফলো করছি, কিন্তু আমি ওরা ধরতে পারিনি। ওরা কই জায়গায় আমি চলে গেছি থানায়, তারপরে ওই যে গণপূর্ত ভবনে যে ক্যাম্প, ওই জায়গায় আলিয়ার সর ক্যাম্পে গেছি না, ওখান থেকে আবার থানায় আইছি। থানায় আসানে এই সময় আবার আমার ভাই আমার 2-3 বার ফোন দিয়েছে, ফোন দিয়া বলে ইয়াটা ভাই পিস্তলটা দাও, নাইলে আমার মাইরে লাইবো, ভাই আমার মাইরে লাইতে দাও। এখন আপনাদের অভিযোগটা কি? কোনো অভিযোগ নাই, আমার পাশের বাড়ির সাথে আমাদের একটু সামান্য বড় না, একটু জায়গা জমির ঝামেলা ছাড়া আমাদের কোনো ঝামেলা না। আপনার ভাইকে কে মারছে? আমার তারা এই যে সেনাবাহিনী মারছে, সেনাবাহিনী আনাইছে। তারা বলছে যে আমার ভাই অস্ত্র ব্যবসায়ী,
আমার ভাই আমার ভাই কোনো শুনেন আমার কথাটা শুনেন। হ্যাঁ, বলেন। আপনার ভাইকে কে মারছে? আপনাদের অভিযোগ কারা আনাইছে? কারা আনাইছে? কে নিয়ে গেছে আপনার ভাইকে? এরা বলবেন। সেনাবাহিনী নিয়ে গেছে, কিন্তু ওরা আনাইছে সাইফুল এবং তানজিল নামে দুইজন লোক আনাইছে। কিন্তু মারছে সেনাবাহিনী, নিয়ে গেছে সেনাবাহিনী। যে লোকটি আনাইছে এই লোকটির নাম কি? তানজিল এবং সাইফুল। এই ছবিটি তৌহিদুলের। তৌহিদুল যুবদল নেতা। রাতে তাকে যৌথ বাহিনী ধরে নিয়ে যায়, তারপর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 5 আগস্টের পরেও যে এমন ঘটনার দেখতে হবে সেটা আসলেই চিন্তা করিনি। বলছি কুমিল্লার তৌহিদুলের কথা। তৌহিদুল যুবদল নেতা, সে একটি চাকরি করে। তার বাবা মারা গেছেন। বাবার মারা যাওয়ার সংবাদ শুনে তৌহিদুল বাড়িতে এসেছে। রাতের বেলা যৌথ বাহিনী তাকে ধরে নিয়ে গেছে। যৌথ বাহিনী বলতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সেনাবাহিনী সদস্যরা ধরে নিয়ে গেছেন, সঙ্গে সাদা পোশাকের আরো কয়েকজন ছিলেন। রাতের বেলায়, মাঝরাতের পরে রাত 2টার দিকে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। পরিবারের সদস্যরা বাবার কুলখানি নিয়ে ব্যস্ত ছিলেন সারাদিন। এই রাত 2টার দিকে যে সুস্থ স্বাভাবিক মানুষটিকে ধরে নিয়ে যাওয়া হলো, সেই মানুষটিকে পরের দিন মৃত অবস্থায় পাওয়া গেল। পুলিশের কাছে যখন তাকে দেয়া হয়েছে তখন সে অবচেতন ছিলেন। হাসপাতাল তাকে মৃত ঘোষণা করেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে নির্দয়ভাবে পেটানো হয়েছে, সেই পেটানোর চিহ্ন শরীরে রয়ে গেছে। সেই কারণেই বললাম যে 5 আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো বাহিনীর সদস্য বাংলাদেশের কোনো নাগরিককে কোনো ওয়ারেন্ট ছাড়া, কোনো কেস মামলা ছাড়া কাউকে তুলে নিয়ে যাবে মাঝরাতে এবং পরের দিন সকালে তাকে মৃত পাওয়া যাবে, তার মৃত্যু হবে, এটা সত্যিই কল্পনা করিনি, এটা সত্যিই চিন্তা করিনি, কিন্তু ঘটনাটি ঘটল। এ কথা সত্যি যে সেনাবাহিনীকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে আনা হয়, তাদের যেহেতু বাংলাদেশের এই আনাচে কানাচে সন্ত্রাসী অপরাধীদের চেনা থাকে না, সেই কারণে তাদেরকে অনেকেই বিভ্রান্ত করেন, এবং তারা যেহেতু এই প্র্যাকটিসের মধ্যে থাকেন না, সেই কারণে তারা যখন কোনো আসামিকে ধরেন, তারা যখন কাউকে ধরেন তখন সেখানে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটে যেতে পারে এবং তার মৃত্যুও হতে পারে। এখানে স্বীকার করতে হবে যে এবারে প্রায় 6 মাস হতে চলল সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এটা বাংলাদেশকে বাধ্য হয়েই দিতে হয়েছে, সরকারকে বাধ্য হয়েই দিতে হয়েছে, কারণ পুলিশ যেহেতু শেখ হাসিনা ধ্বংস করে রেখে গেছে, সুতরাং আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হয়েছে। এবং সেনাবাহিনী এই গত 5-6 মাসে একটি দুটি ঘটনা ছাড়া প্রায় কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ তার মানে হচ্ছে যে সেনাবাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। কিন্তু সেই সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করলেও একটি মানুষের জীবন, তো যে জীবন্ত কেউ ফেরত দিতে পারবে না, সেই কারণেই সেনাবাহিনীর কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না। যে যুবদল নেতা তৌহিদুল, তার নামে থানায় কোনো মামলা নাই, এমনকি কোনো এজাহার নাই, তাহলে তাকে কেন রাতের বেলায় তুলে নিতে হলো? তাকে কেন সকালবেলা এনে আবার যখন তাকে তল্লাশি করা হলো ঘর বাড়ি, ঠিক আছে তল্লাশি করা হলো, তাকে এভাবে নির্দয়ভাবে পিটিয়ে কি স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করা হচ্ছিল? বলছি তার মৃত্যু হয়েছে, আসলে তো তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো, এই রকমের হত্যাকাণ্ডগুলো, নির্দয় হত্যাকাণ্ডগুলো আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় দেখেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ের যে নির্দয় নিপীড়ন, হত্যা,
সেই রকম বা তার কাছাকাছি বা মানুষের জীবন যায়, মানুষকে হত্যা করা হয়, মানুষের মৃত্যু হয়, এরকম কোনো ঘটনা ডক্টর ইউনূস যখন ক্ষমতায়, পুলিশ যখন গুছিয়ে ওঠার চেষ্টা করছে, সেনাবাহিনী যখন ছাত্র আন্দোলনে গুলি না করে দেশে এবং দেশের বাইরে প্রশংসিত হয়েছে, তারা প্রথম একদিন দুদিন গুলি করেছে, পরবর্তীতে গুলি করেনি, যখন প্রশংসিত হচ্ছে, সেরকম সময়ে একজন নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করবে এবং তার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হবে, সেটাকে তো মৃত্যু বলা যাবে না, সেটাকে হত্যা বলতে হবে। ঠিক আছে, সেনাবাহিনী হয়তো কারো দ্বারা বিভ্রান্ত হয়েছে, তার সোর্স হয়তো তাকে বিভ্রান্ত করেছে, যে হয়তো বলেছে যে সে দাগি আসামি, হয়তো বলেছে সে তার কাছে অনেক অস্ত্র আছে, ইত্যাদি ইত্যাদি, কি বলেছে আমরা জানি না, হয়তো বলে থাকতে পারে। কিন্তু সেনাবাহিনীর যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, যৌথ বাহিনীর যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, তার তো আসলে আরো কিছু দায়িত্ব ছিল। পেটানো, নিপীড়ন করা, নির্যাতন করা তো আসলে কারো দায়িত্বের মধ্যেই পড়ে না। তার যৌথ বাহিনীর সদস্য হোক, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাক বা না থাক, মানুষকে পিটিয়ে স্বীকারোক্তি আদায়, মানুষকে পিটিয়ে অস্ত্র আছে এটা বলানো, মানুষকে পিটিয়ে আহত করা, মানুষকে পিটিয়ে অজ্ঞান করা, মানুষকে পিটিয়ে হত্যা করা, এটা তো জঘন্য অপরাধ। এই অপরাধ কেন যৌথ বাহিনী করবে? এই অপরাধ কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে? একথা সত্যি যে বিএনপি নেতারা আওয়ামী লীগের সময়ে ভয়ঙ্কর রকমের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। শত শত মামলা আছে এক একজনের নামে, হত্যা মামলা, অস্ত্র মামলা, চাঁদাবাজি মামলা, এমন কোনো মামলা নেই যা তাদের নামে নেই। এই তৌহিদুলের নামে যদি 500 মামলাও থাকতো, তবুও তাকে এইভাবে ধরে নিয়ে যাওয়াটা ঠিক ছিল না। আর যেখানে তার নামে কোনো মামলা নেই, তার নামে যেখানে কোনো এজাহার নাই, সে যেহেতু চাঁদাবাজি মাস্তানি করে না, সে যেহেতু একটি চাকরি করে, তাও এলাকায় নয়, এলাকার বাইরে একটি জায়গাতে চাকরি করে, তো সেরকম একজন মানুষকে খোঁজ খবর না নিয়ে তাকে ধরে নিয়ে যেয়ে পিটিয়ে হত্যা করা, পিটিয়ে নিপীড়ন নির্যাতন করে হত্যা করা, এর তদন্ত হতে হবে না? কি হবে জানি না, কিন্তু আমরা শুধু দাবিটা করতে পারি যে এর একেবারে সঠিক নির্মোহ তদন্ত হওয়া দরকার। বাংলাদেশে কেউই আইনের ঊর্ধ্বে থাকতে পারে না, কাউকেই আইনের ঊর্ধ্বে থাকার অনুমতি দেওয়া উচিত নয়। আরেকটি কথা বলে শেষ করি, 5 মাস 6 মাস হয়েছে, পুলিশ আগের চেয়ে সংগঠিত হয়েছে। এখন দায়িত্ব সরকারের, এখন দায়িত্ব সম্ভবত যে আস্তে আস্তে সেনাবাহিনীকে উঠিয়ে নিয়ে সেই জায়গাগুলোতে পুলিশকে সক্রিয় করা, প্রশাসনকে আরো একটু গতিশীল করা। তা না হলে এই যে মৃত্যুর ঘটনাটি ঘটলো, এই যে হত্যার ঘটনাটি ঘটলো, এই ঘটনাগুলো কেন যেন মনে হয় যে বৃদ্ধি পেতে পারে। যদি বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশে আর এক রকমের সংকট দেখা দিবে, এবং এই সংকটের সুযোগ নিবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ইতিমধ্যেই গর্ত থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, আবার সেই নিপীড়ন নির্যাতন হরতালের ঘোষণা দিচ্ছে, অর্থাৎ মাঠে থেকে আবার অরাজকতা করার চেষ্টা করছে। তার মধ্যে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের ক্ষেত্রে এমন আচরণ করে, মানুষকে নিপীড়ন নির্যাতন বা হত্যার মতো অভিযোগ আসে, তাহলে সেই সুযোগটা আওয়ামী লীগ নিবে। আওয়ামী লীগ কোনো সুযোগ নিক, ফ্যাসিস্ট হত্যাকারী গণহত্যাকারী দল কোনো সুযোগ নিক, এটা আমরা কেউই চাই না, প্রত্যাশাও করি না। সুতরাং আস্তে আস্তে পুলিশকে সক্রিয় করে সেনাবাহিনীকে আস্তে আস্তে আবার ব্যারাকে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া দরকার। সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে এসেছে, দেশব্যাপী প্রশংসিত হয়েছে, আমরাও প্রশংসা করেছি, সেই প্রশংসার জায়গাটিতেই থাকতে চাই। আমরা তাদেরকে নিয়ে এই রকমের সমালোচনার জায়গাতে আসতে চাই না, বাংলাদেশের কেউই সম্ভবত চাইবেন না। সুতরাং সরকার, সেনাবাহিনী সবাইকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা দরকার। দর্শক, আলোচনা শুনেছেন, আমরা হয়তো ভেবেছিলাম হাসিনা পতন হয়েছে, এমন ঘটনা হয়তো আমাদের দেখতে হবে। আমরা দেখেছিলাম এর আগে র্যাবের হেফাজতে নারীর মৃত্যু বা সেনাবাহিনীর হেফাজতে পুলিশের হেফাজতে মৃত্যু, এটা স্বাভাবিক একটা ঘটনা ছিল। কিন্তু হাসিনার পতনের পরেও যে আমাদের এমন দৃশ্য দেখতে হবে বা শুনতে হবে, এটা হয়তো বাংলাদেশের মানুষ কখনোই কল্পনা করে নাই। তো এটার ভিতরে কারা আছেন, ডক্টর ইউনূস ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এটার একটা কমিটি গঠন করে দোষীকে বের করার জন্য। আমরা চাই দ্রুত বের করা হোক এবং এর শাস্তি নিশ্চিত করা হোক, কারণ আমরা ডক্টর ইউনূসের বাংলায় এমন দৃশ্য দেখতে চাই না যেই দৃশ্য হাসিনার আমল আমাদের দেখতে হয়েছে।